চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা, উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার আশ্বাস। সংস্কার প্রশ্নে গণভোট মানেনি সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ। পবিত্র আশুরা আজ, তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে উদযাপন করছে শিয়া সম্প্রদায়। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং জার্মানিকে হারিয়ে ইতিহাস করল ইকুয়েডর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের ৩-২ গোলের জয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে রয়েছেন তিনি। গেল দিন চীনের প্রধানমন্ত্রীর বৈঠকের আজ শুক্রবার ঐতিহাসিক গ্রেট হলে বৈঠক করছেন চীনার রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। দু নেতার আলোচনায় ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে সম্ভাবনার দ্বার। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। চীন সফরের পঞ্চম দিনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরই মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে চীনের ঐতিহাসিক বিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিহুগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাক্ষাৎ করেন তারা। শি জিনপিং এবং তারেক রহমানের বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশে ধর্ষণ এবং হত্যাসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। জনগণ শুধু হতাশাই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল তা বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। একই সঙ্গে সরকার এবং বিএনপির কঠোর সমালোচনা করে জনগণ বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। গণঅভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। মাজার সমূহের উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য এর অধিকতর স্বচ্ছতার প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউজে সিলেটের মাজার সমূহের সার্বিক ব্যবস্থাপনা এবং উন্নয়ন সংক্রান্ত সভায় তিনি কথা বলেন। এ সময় মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং খাদিম পরিবারের সঙ্গে মাজার কাঠামো ঠিক করার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আগামী দিনে
দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেগুলির ব্যবস্থাপনার জন্য, অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত পোষণ, সবাই এই বিষয়ে একমত যে পুরো ব্যাপারটি একটি স্বচ্ছতা প্রয়োজন। এই স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানো চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি মূলত সংশ্লিষ্ট দেশের আইন, মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতা, দ্বিপাক্ষিক চুক্তি এবং কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে বলেও জানান তারা। আবার বাংলাদেশে বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়েও আদালতে আপত্তি তুলতে পারেন বেনজিরের পক্ষ থেকে তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন উৎসা ফেরদৌস। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার অবশ্যই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, তবে এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার ওপর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকা এখন 59 বাংলাদেশির নাম রয়েছে। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামি সহ বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। তাদের অধিকাংশকেই দেশে ফেরানো সম্ভব হয়নি। প্যাটার্ন হয়ে গেছে যে হচ্ছে একটা বড় একটা ক্রাইম করার পরে তারা এই লয়ের লুপ হোলের মধ্যে তারা একবার বের হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারে না। হ্যাঁ, তারা বিদেশে গিয়ে ফরেন প্রোটেকশনও পাইতেছে। বাংলাদেশের ওরা দে ডোন্ট ট্রাই এনাফ, ওরা ভালো নেগোশিয়েট করে না। ইন্টারপোল নিজেই সব রেড নোটিশ প্রকাশ করে না। অনেক নোটিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকে। আন্তর্জাতিক এই সংস্থার ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় এখনো বেনজির আহমেদের নাম নেই। প্রত্যর্পণ অনুরোধে মামলার শক্ত ভিত্তি দেখাতে হবে বলে জানালেন এই অপরাধ বিশ্লেষক। দুটো দেশের মধ্যে একমত থাকতে হবে যে এই লোক বা এই অপরাধী আমাদের অনেক ক্ষতি করেছে এবং এই অপরাধীর সমস্ত ইন্টারন্যাশনাল যে ট্রিটি সেগুলোর রুলস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা ফুলফিল করে কিনা সেটা কিন্তু দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু এগুলো আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। দুই দেশের মধ্যে যদি ট্রাস্টের বিষয় না থাকে তাহলে কখনো তাকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে মনে করি। রেড নোটিশের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা গেলেও অনেক সময় তাকে ফেরানো যায় না বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে, সেটিও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। তারপর ওই যে স্থানীয় যেই দেশে উনি থাকেন, যে অপরাধীরা লুকিয়ে থাকেন কিংবা প্রকাশ্যে থাকেন, ওইখানকার আইনও কিন্তু তার বেলায় প্রযোজ্য। ফলে আসলে ব্যাপারটি সরকার বলা হয় যে আমরা দ্রুত তাদেরকে নিয়ে আসব এবং সেই ধরনের আমরা ডিমান্ড নোট পাঠিয়ে থাকি, কিন্তু এটি কিন্তু আসলে তো সহজ ব্যাপার না যে আপনি চাইলেই আপনাকে ওরা পাঠিয়ে দিবে। বেনজির আহমেদকে ফেরাতে যথাযথ নথিপত্র, পরিচয় নিশ্চিতকরণ এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। আজ পবিত্র আশুরা, রোজা, ইবাদত এবং নেক আমলের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারাবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু এবং তার পরিবারের সদস্যদের শাহাদতের স্মরণে শোক এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবেশে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। সকাল 10টার পর শুরু হওয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা। মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এ নিয়ে আরও জানাতে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, পবিত্র আশুরা ঘিরে তাজিয়া মিছিলের সব শেষ জানাবেন। জি ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু পবিত্র আশুরা এবং সকাল থেকেই আমি রাজধানীর পুরান ঢাকাতে রয়েছি এবং
সেখান থেকে ঠিক আজ সকাল 10টায় কিন্তু যে শিয়া সম্প্রদায়ের যে সব লোকজন রয়েছে তারা কিন্তু যে তাজিয়া মিছিল রয়েছে সেটি কিন্তু বের করেছে। এই মুহূর্তে আমি রাজধানীর সায়েন্স ল্যাবে রয়েছি, ঠিক পুরান ঢাকার হুসনি দালান থেকে এই যে তাজিয়া মিছিলটি, সেই তাজিয়া মিছিলটি বের হয়ে এখন কিন্তু আজিমপুর হয়ে এবং নীলক্ষেত হয়ে এই মুহূর্তে কিন্তু তাজিয়া মিছিলটি এই যে রাজধানীর যে সায়েন্স ল্যাব রয়েছে সেখানে অবস্থান করছে। এবং এই যে তাজিয়া মিছিলটি রয়েছে এই তাজিয়া মিছিলটি মূলত ধানমন্ডিতে তারা অবস্থান করবে এবং সেখানে যে প্রতীকী কারবালা প্রান্তর রয়েছে সেই প্রতীকী কারবালা প্রান্তরে কিন্তু তারা এই মিছিলটি শেষ করবে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে যারা যেসব মানুষজন অংশগ্রহণ করেছে শিয়া সম্প্রদায়ে তারা কিন্তু কালো পোশাকে কিন্তু তারা রয়েছে এবং খালি পায়ে, এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের পতাকা রয়েছে। মূলত যে কারবালার যে সেই শোকগাথা রয়েছে, কারবালার যে করুণ যে বিষাদ যে রয়েছে সেই বিষাদকে ধারণ করার জন্যই কিন্তু মূলত তারা এখানে সমবেত হয়েছে। এবং প্রতীকী কারবালা বলা যেতে পারে, কারণ সেই যে 61 হিজরতিতে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে বর্তমানে যে ইরাকের যে কারবালা রয়েছে সেখানে কিন্তু তিনি শহীদ হয়েছিলেন তার যে সফরসঙ্গী রয়েছে তাদেরকে নিয়ে। এবং সেই থেকে কিন্তু যুগ যুগ ধরে সেই হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর সেই আত্মত্যাগ এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই যে শিয়া সম্প্রদায়ের লোকজন রয়েছে তারা কিন্তু প্রতি বছরই যে 10 মুহররম সেই 10 মুহররম কিন্তু তারা সেই কারবালার যে চিত্তিগাথা যে শোকগাথা সেটি পালন করার জন্য কিন্তু তারা এই তাজিয়া মিছিলটি করে থাকে। তো ফাতেমা, এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও চাল এবং মাছের বাজারে নতুন করে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। রাজধানীর কাঁচার বাজারগুলোতে সবজির দাম বেশ চড়া, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। এদিকে গেল সপ্তাহের চেয়ে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। পাশাপাশি নাজিরশাইল, মিনিকেট, চিনিগুড়া চাল সহ বেশ কয়েক ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মুদি পণ্যের বাজার। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর বাজারে এখন একমাত্র স্বস্তির নাম ডিম আর মুরগি। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়, আর সোনালী মুরগি মিলছে 320 থেকে 340 টাকায়। ডজন প্রতি ফার্মের লাল ডিমের দাম নেমে এসেছে 120 থেকে 130 টাকায়। লালটা 120, সাদাটা 110, হাঁসের ডিম 180 টাকা ডজন। ব্রয়লার মুরগিটা বেচতেছি আমরা 160 টাকা, সোনালী মুরগি বেচতেছি 340 টাকা, আমরা লেয়ার মুরগিটা বেচতেছি 340 টাকা বেচতেছি। তবে এই স্বস্তি উধাও চালের বাজারে গেলে। নতুন করে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। দেশি নাজিশাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, আর বিদেশি নাজিশাল ছুঁয়েছে 80 টাকা। আর সুগন্ধি পোলাওর চালের কেজি এখন 160 টাকা। নাজিশাল একটু বাড়ছে, নাজিশালের দাম বেশি। মিনিকেট ধরেন না, মিনিকেট প্রাইস হচ্ছে 75 টাকা, আর আটার বিক্রি হচ্ছে 55 টাকা। পিছিয়ে নেই মাছের বাজারও। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকার মতো। আকারভেদে রুই কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে। তুলনায় একটু বাড়ছে, সাপ্তাহিক তো শুক্রবারের বাজারে একটু দাম বেশি। আগে 3 কেজি রুই মাছ কিনতাম 350 টাকা কেজি, এখন 3 কেজি রুই মাছ কিনা লাগে 410 টাকা কেজি, বেশি 450 টাকা। উত্তাপ ছড়াচ্ছে কাঁচা সবজির বাজার। প্রায় সব রকম মৌসুমী সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 80 টাকা দরে। ঝাল ছড়ানো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। ফুলকপি 100 টাকা পিস, বাঁধাকপি 100 টাকা পিস, পেঁপে 50 টাকা কেজি, দেশি শসা 80 টাকা কেজি, হাইব্রিড শসা 70 টাকা কেজি। সরকার পে স্কেল ঘোষণা করছে, পে স্কেল তো দেয়ই নাই, কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে গেছে। একটু বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টির জন্য খেত নষ্ট হয়ে গেছে, বেড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় এদের মধ্যে কোনো একটা বিষয় আছে। মুদি বাজারে প্রায় সব পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। প্রতি লিটার সয়াবিন তেল 195 টাকা, প্যাকেটজাত চিনি 110 টাকা, দেশি মসুর ডাল 150 টাকা এবং মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নামমাত্র শান্তি চুক্তি হলেও গাজার আকাশ থেকে বোমার গর্জন থামেনি। 2023 সালের অক্টোবর থেকে চলা এই নৃশংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 73,000। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় 10 লাখ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে বসবাস করছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল NRC। আরও জানাচ্ছে রোমানা রোমা।
শুধু জীবনই হারাচ্ছে না, গাজায় বেঁচে থাকাও যেন এক অভিশাপ। জাতিসংঘের মতে যুদ্ধের ভয়াবহতায় গাজা এখন বিশ্বের সবচেয়ে বেশি পঙ্গু শিশুদের জনপদে পরিণত হয়েছে। সংস্থাটি বলছে গাজায় ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২০ জন আহত সহ ২ জন নিহত হন। গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন। ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০% সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২০২৫ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক শান্তি চুক্তি হলেও হামাসের অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্ত এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার না করে অঞ্চল পুনর্দখলের কারণে চুক্তিটি সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। চুক্তিতে প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সাহায্য পাঠানোর কথা থাকলেও বাস্তবে ইসরায়েলি বাধার কারণে তার সামান্য অংশই গাজায় প্রবেশ করতে পারছে, যা উত্তর গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করেছে। গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় ১০ লাখ মানুষ এখনও তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এনআরসি। দিনে দিনে আশ্রয় সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা, উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার আশ্বাস। সংস্কার প্রশ্নে গণভোট মানেনি সরকার, অভিযোগ জামায়াতে আমিরের, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ। পবিত্র আশুরা আজ, তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে উদযাপন করছে শিয়ার সম্প্রদায়। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের ৩-২ গোলের জয়। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।